খালা চেক প্রবল ঝড় ঘূর্ণিঝড় আসছে, এ খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আপনাদের হাওয়া কার্যত কিন্তু আরম্ভ হয়ে গেছে। যেভাবে জল ঢুকছে তাতে কিন্তু আতঙ্কিত হচ্ছেন এলাকার মানুষ। যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। বঙ্গোপসাগর আস্তে আস্তে ফুসছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে মাঝে মাঝে কিন্তু ঢেউ আমার কাছ পর্যন্ত চলে আসছে। তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে, যে কোনো সময় গ্রামগুলোতে জল ঢুকলে বিপদ হতে পারে। ঘূর্ণিঝড় আসছে, এ খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই গঙ্গার যে জলস্তর তা কিন্তু ফুসছে, তা কিন্তু পড়াই যাচ্ছে। নিউজ 18 বাংলা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে ইয়াসের প্রতিটি আপডেট নিউজ 18 বাংলায় পর্দাদের আমাদের প্রত্যেকটা জায়গায় রয়েছে প্রতিনিধি। আর এই মুহূর্তে 3 জায়গা থেকে আপনাদের আপডেট দেব। নবান্নে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ, ফ্রেজারগঞ্জে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু। আর যে জায়গায় ইয়াস আছড়ে পড়বে, ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা, সেই বালেশ্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আমি শুরুতেই আবিরের কাছে চলে যাব, এই মুহূর্তের আপডেট নেব। আবির, ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে পারে হচ্ছে ধামরা থেকে একেবারে যে বালাসোর তার মাঝের জায়গাতে, আর ঠিক তার মাঝের রাস্তাতেই আমরা রয়েছি ধামরার দিকে যাওয়ার সময়। ইতিমধ্যেই হাইওয়ে ধরে এগোনোর সময় বুঝতে পারা যাচ্ছে যে ঝড়ের চেহারা বা প্রকৃতি কিরকম হতে পারে। ইতিমধ্যেই ব্যাপক জোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। একদিকে যেমন সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাস, ঠিক তেমনি ভাবে যে গতিতে হাওয়া বইছে তাতে আগামীকাল সকালবেলা যখন ঝড় যখন আছড়ে পড়বে স্থলভূমিতে, উড়িষ্যার এই উপকূল অঞ্চলগুলো ঠিক কি অবস্থা হতে পারে এখন থেকে আন্দাজ করতে পারা যাচ্ছে। বিভিন্ন জায়গার মোড়ে পুলিশ চেকিং পয়েন্ট তৈরি করেছে। ইতিমধ্যেই রাস্তার দুধারে এবং উপকূলবর্তী এলাকায় থাকা মানুষজনদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পোর্ট এলাকা যেটি রয়েছে, বন্দর এলাকাগুলোতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ঝড়ের প্রকৃতি কি হবে তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ এবং একই সঙ্গে হচ্ছে উড়িষ্যার যারা বাসিন্দারা রয়েছেন তারা। এর আগে সুপার সাইক্লোন এই রাজ্য দেখেছে, এছাড়া আমরা দেখেছিলাম যে একাধিক ঘূর্ণিঝড় এই রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে। আর আবার নতুন করে ইয়াস ঘূর্ণিঝড়কে ঘিরে আশঙ্কা এবং প্রমাদ গুনছেন উড়িষ্যার মানুষজন। ফ্রেজারগঞ্জ আমাদের প্রতিনিধি রয়েছে শঙ্কু, সরাসরি চলে যাব ফ্রেজারগঞ্জের কি পরিস্থিতি জানতে, কারণ ওড়িশায় যেখানে ল্যান্ডফল হবে বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব পড়বে। ফ্রেজারগঞ্জের কি পরিস্থিতি জানাবে শঙ্কু। শঙ্কুর কাছ থেকে আমরা জেনে নেব, কারণ সকাল থেকে আপনারা দেখছেন যে কি পরিস্থিতি এই মুহূর্তে 2 পরগনায়, পূর্ব মেদিনীপুরে, সেই জায়গায় ফ্রেজারগঞ্জে। শঙ্কুর কাছ থেকে আপডেট নিই। শঙ্কু, সাংঘাতিক অবস্থায় প্রতি মুহূর্তে কিন্তু এই লক্ষ্মীপুর গ্রামে জল ঢুকছে। প্রতিটি মাঠে এই মুহূর্তে কিন্তু জল ভর্তি হয়ে গেছে। এখনো পর্যন্ত আজকে জলের যে হাই রাইজ হওয়ার কথা, যেটা 9:30 থেকে 10টায় হবে, সেটা কিন্তু এখনো বাকি রয়েছে। মিনিট এখন কিন্তু সমুদ্র সম্পূর্ণ ফুসছে। এই লক্ষ্মীপুর গ্রামের বেশিরভাগ অঞ্চলে মাঠ নোনা জলে ডুবে গেছে এবং ভয়ঙ্করতা নিয়ে কিন্তু প্রত্যেকের মুখে প্রত্যেকের চোখে মুখে উদ্বিগ্নতা রয়েছে। স্থানীয় মানুষরা প্রত্যেকেই কিন্তু এখানে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা ভাবছে যে এই জল কি করে রোধ করা যায়, যদি বাঁধ ভেঙে যেত রোধ করা যেত। যেহেতু বাঁধ উপচে জল ঢুকছে, তাতে কিন্তু রোধ করার সম্ভাবনা কিংবা রোধ করার ক্ষমতা অনেকটাই কম স্থানীয় মানুষের। রাজ্যের কোথায় কি পরিস্থিতি তার দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম, সারা রাত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কিভাবে নজরদারি চলছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্তটা জানবো। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে নবান্ন থেকে। সোমরাজ, দেখো, দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে কন্ট্রোল রুম করা হয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিভিন্ন সময় জেলা শাসকদের সঙ্গে কথা বলে নেওয়া, পরিস্থিতি বুঝে নেওয়া, তার কারণ ইয়াসের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি যে ক্রমশই এগোচ্ছে এবং তার প্রভাব রাজ্যে পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে যাতে খুব প্রয়োজন না হলে অন্তত আগামীকাল দুপুর পর্যন্ত যাতে বাড়ির বাইরে কেউ না বেরোন। তার কারণ আমরা দেখেছি যে এই ইয়াসের আগেই তার যে একটা বলতে গেলে রিয়াকশন, সেই রিয়াকশন আমরা দেখেছি যে টর্নেডো বিক্ষিপ্তভাবে কিছু জায়গায়, এবং যেটা আশঙ্কা করা হচ্ছে আরো বেশ কিছু এই ধরনের টর্নেডোর মতো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলত সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পরামর্শ যাতে আগামীকাল দুপুর পর্যন্ত যাতে কেউ না বেরোন। পাশাপাশি আমরা দেখেছি দফায় দফায় মুখ্যমন্ত্রী তিনি নিজেই কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন। তিনি বিকালবেলা নিজেই জানিয়েছেন যে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে তিনি কথা বলছেন, পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে আজকে রাতে নবান্নেই থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরের একাধিক প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন, বিভিন্ন জেলা শাসকরা তারাও থাকছেন, যেটা নবান্ন সূত্রে খবর। সব মিলিয়ে প্রস্তুতি জোর কদমে রয়েছে। অবশ্যই কাল সকাল বেলাতে এই যে ইয়াসের যে বলতে গেলে ল্যান্ডফল, সেই ল্যান্ডফল হবে এবং তার আগেই যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সেনাবাহিনীও প্রস্তুত আছে, প্রয়োজনে সেনাবাহিনীদের নামানো হবে। ফলত সব মিলিয়ে রাত ভোর নবান্ন থেকে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তত এমনটাই তিনি নিজেই জানেন। একদমই, অনেক ধন্যবাদ সোমরাজ। ইয়াস মোকাবিলায় তৈরি 3 লক্ষ সেনা, নিরাপদে সরানো হয়েছে 9 লক্ষ বাসিন্দাকে, নবান্নে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, প্রবল হাওয়া এই মুহূর্তে কিন্তু এখানে ইছামতির ধারে বোল্ডার দিয়ে বাঁধকে আরো উঁচু করা হচ্ছে। যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে গিয়ে তারা কাজ করবেন। কোনো মানুষের মৃত্যু যেমন না ঘটে, কোনো মানুষের সমস্যা না আছেন। শেষ পর্যন্ত 3 কোটির মতো মানুষ তাদেরকে নিয়ে যেতে পেরেছেন। আমরা নিজেরাও আজকে সবাই নবান্নতে থাকবো, টাইম টু টাইম লক্ষ্য রাখবো, মনিটরিংও করব। আমরা হোল নাইট পাহারা দেবো, চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে থাকবেন। আমফানের ক্ষত এখনো সারেনি, তার আগেই হাজির ইয়াস। ঘূর্ণিঝড় মোকাবিলায় এবার আগে থেকেই প্রস্তুত প্রশাসন। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 9 লক্ষ মানুষকে সরানো হয়েছে। প্রতিটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে 1 জন করে আইএএস অফিসারকে। কলকাতার দায়িত্বে একাধিক বিধায়ক কোঅর্ডিনেটর। ইয়াস মোকাবিলায় নিযুক্ত ৭৪,০০০ অফিসার এবং সরকারি কর্মী। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এবার আগে থেকেই প্রস্তুত বিশেষ বাহিনী। মুখ্যমন্ত্রী জানালেন, তৈরি 3 লক্ষ সৈনিক। পুলিশ, জেলা প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, চিকিৎসক, নার্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দল, সব প্রতিনিধি রয়েছেন সেই বাহিনীতে। প্রায় 3 লক্ষ মানুষ নিয়ে পুলিশ থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে, ডিজাস্টার থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে প্রায় 3 লক্ষ লোকের একটা মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছি। ये अत्यंत सुखद विषय है कि राज्य और केंद्र की जितनी भी एजेंसीज हैं वो बड़े भारी तालमेल से कार्य कर रही हैं और वो सक्रियता हमको जमीन पर दिखाई दे रही है। राज्य सरकार भी पूरी तरह से सक्रियता दिखा रही है। আর্মি কি কোথাও নামানো হচ্ছে? যেখানেই প্রয়োজন হবে নামানো হবে। সব এজেন্সির সাথে কথা বলে আমরা সবাইকেই রেডি রেখেছি। এদিন দুপুরে নবান্নে কন্ট্রোল রুম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। আমফান আছড়ে পড়ার সময় এখান থেকেই ঝড়ের গতিবিধির ওপর নজর রেখেছিলেন তিনি। এবারেও নজরদারি চালাবেন নবান্নে বসেই। পরিস্থিতি যাই হোক, আমরা ভরসা রাখছি মানুষের উপরে, আর মানুষও আমাদের উপর ভরসা রাখবে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আসছে ইয়াস। বুধবার দুপুরে পারাদীপ ও সাগরের মধ্যে দিয়ে যাবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, বালেশ্বরের কাছে আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তরের আশ্বাস, কলকাতায় আমফানের মতো প্রভাব ইয়াসে অন্তত পড়বে না। আগামী 12 ঘন্টার মধ্যে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফিকেশন হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দীঘা ও সাগর থেকে ক্রমশ ইয়াসের দূরত্ব কমছে। 12 ঘন্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। বুধবার ভোরে ওড়িশার ধামরায় পৌঁছবে ইয়াস। দুপুরে পারাদীপ ও সাগরের মধ্যে দিয়ে যাবে ইয়াস, আছড়ে পড়বে বালেশ্বরের কাছে। এর মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে নর্থ ওয়েস্টার্লি। 26 তারিখ আর্লি মর্নিং এ এটা পৌঁছে যাবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট, দ্যাট ইজ ক্লোজ টু ধামরা। ইয়াসের প্রভাব পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুরে। বুধবার পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 145 কিলোমিটার, দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার, কলকাতায় ঘন্টায় 65 থেকে 85 কিলোমিটার।
কলকাতায় কিন্তু আমফানের মতন পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ কলকাতা বালাসোর থেকে প্রায় 200 কিলোমিটারের বেশি দূরে আছি আমরা। ইয়াসের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা বালাসোর থেকে প্রায় 200 কিলোমিটারের বেশি দূরে আছি আমরা। ট্র্যাক যাচ্ছে বালাসোরের সাউথ থেকে। যে উইন্ড আমরা দিয়েছি দেখছেন, যে রেনফল আমরা প্রেডিক্ট করেছি, তাতে কলকাতাবাসীর আমফানের মতন আতঙ্কে ভোগার কোনো কারণ নেই। আবহাওয়া দপ্তরের সতর্কতা, ইয়াসের প্রভাবে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, কাঁচ বিদ্যুতের খুঁটি উপড়ে যেতে পারে, নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা, ঝড় বৃষ্টিতে দৃশ্যমানতা কম হওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে। নিউজ 18 বাংলা। ইয়াস মোকাবিলায় রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন হয়েছে সেনা। 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমানে সেনা মোতায়েন হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমেও সেনা মোতায়েন। আগাম সতর্কতা হিসেবে কলকাতায় 9 কলাম সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। ইয়াসের জেরে বন্ধ উড়ান, কলকাতা থেকে বন্ধ থাকবে বিমান চলাচল। আগামীকাল 12 ঘন্টা বন্ধ বিমান চলাচল। সকাল 8:30 থেকে সন্ধে 7:45 পর্যন্ত বিমান বন্ধ থাকবে। আপনারা আরো একবার জানিয়ে রাখি, উড়ান চলাচল আগামীকাল 12 ঘন্টার জন্য বন্ধ থাকবে। কারণ আমফানের যে পূর্ব অভিজ্ঞতা, কলকাতা বিমানবন্দরে যথেষ্ট ক্ষতি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষতিপূরণ সম্পূর্ণ না পাওয়ারও একটা অভিযোগ হয়েছিল। সেই জায়গায় অনেকটাই সতর্ক রয়েছে কলকাতা বিমানবন্দর এবারে। যদিও আমফানের মতো প্রভাব অবশ্যই কলকাতায় পড়বে না বলে আশ্বাস দিচ্ছে হাওয়া অফিস, তাও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং 12 ঘন্টা উড়ান চলাচল করবে না, এমনটাই জানানো হচ্ছে। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অনুপের কাছ থেকে আরো কি তথ্য পাওয়া যায় নিয়ে নেব। অনুপ, শোনা যাচ্ছে? অনুপ, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ধন্যবাদ অনুপ। আমরা অন্যান্য খবরে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সমুদ্রে ক্রমশ শক্তি বাড়ছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ রাত থেকেই বন্ধ করে দেওয়া হলো হাওড়া ব্রিজ। গত বছর আমফানে তোলপাড় হয়েছিল হাওড়া ব্রিজ, আর কোনো রকম রিস্ক নিতে চাইছে না পুলিশ প্রশাসন। তাই একেবারে যখন যশ এই এলাকা বা রাজ্যে আছড়ে পড়বে, ঠিক তার জন্যই সেই প্রস্তুতি শুরু করছে। ইতিমধ্যেই হাওড়া ব্রিজকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঠিক এইভাবে ব্যারিকেড দিয়ে বেঁধে রাখা হবে গোটা হাওড়া ব্রিজের রাস্তা। একদিকে যেরকম হাওড়ার দিকে থাকবে, অন্যদিকে একই রকম বাঁধন থাকবে কলকাতার দিকে, যাতে কলকাতা থেকে কোনো গাড়ি হাওড়ার দিকে এবং হাওড়া থেকে কোনো গাড়ি কলকাতার দিকে না যায়। তার কারণ ঝড়ের দাপটে গাড়ি উল্টে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণেই এই পদ্ধতি নেওয়া হচ্ছে। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশী চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। স্থলভাগের দিকে ক্রমশ এগোচ্ছে ইয়াস। সাগর থেকে 280 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান করছিল। রাত যত বাড়ছে তত ধীরে ধীরে ইয়াস এগিয়ে আসছে, বৃষ্টিও সাগরে বাড়ছে। রাতের পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কল্যাণ মণ্ডল। দক্ষিণ 24 পরগনার সাগর দ্বীপেই সব থেকে বেশি ইয়াসের প্রভাব পড়বে বলে প্রশাসনের আধিকারিকরা আশঙ্কা করছে। আর রাত যত বাড়ছে, কার্যত উৎকণ্ঠার সঙ্গেই কাটাচ্ছে দক্ষিণ 24 পরগনার সাগর দ্বীপের মানুষজন। কারণ হিসেবে তারা বলছে, রাত যত বাড়ছে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়ছে। এরই সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও ব্যাপকভাবে বইছে এলাকা জুড়ে। ইতিমধ্যে সাগর দ্বীপের একাধিক নদীবাঁধ ভেঙে এলাকায় জল ঢুকছে বলে সাধারণ মানুষদের দাবি। সাগর দ্বীপ থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বকখালির একাধিক সাইক্লোন সেন্টার ইতিমধ্যেই ভর্তি, তাই হোটেলেও থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। দেওয়া হচ্ছে খাবারও। বকখালির বিস্তীর্ণ এলাকায় ফ্ল্যাট সেন্টারে উপচে পড়া ভিড়, তাই তাদেরকে রাখার জন্য বিভিন্ন হোটেলকে বেছে নেওয়া হয়েছে। সেই হোটেলেই তারা এসে উঠছেন।
এবং প্রশাসনের তরফ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে তাদের হোটেলে এসে সেই খাবার তারা দিচ্ছেন এবং যারা এখানে রয়েছেন তাদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেই খাবার তুলে দেওয়া হচ্ছে এবং তারা রাতের জন্য এই শুকনো খাবার সঞ্চয় করছে। এবং দাদা কি কি ব্যবস্থা করা হয়েছে যাদের এখানে আসছে? আমরা মুড়ি বাতাসা, আমরা এখানে প্রায় 50 থেকে 60টা হোটেল আছে এবং আমরা সেখানটা 2,500 থেকে 3,000 হচ্ছে প্যাকেট করেছি। প্যাকেট করে আমরা মুড়ি বাতাসা দিচ্ছি এবং আগামীকাল আমরা একটা হয় ভাত না খিচুড়ির ব্যবস্থা রেখেছি। আমরা আবার দুপুরে খাবার দেবো এবং যদি ঝড়ের পরিস্থিতি বাড়ে সেই অনুযায়ী আমাদের আবার এখন চলবে আমাদের খাবার দেওয়া। যারা অসহায়, যারা কাঁচা বাড়িতে বাস করেন, তারা ধীরে ধীরে ফ্ল্যাট সেন্টার এবং স্কুল গাড়ি ছাপিয়ে পড়ার কারণে তারা বিভিন্ন হোটেলে আসছেন এবং প্রশাসনের তরফ থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। বকখালি থেকে সুজিত গুছাইতের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। জল বাড়ছে, পার ভাঙছে নদীর, ভেঙেছে জীবনও। ফ্রেজারগঞ্জে বাঁশের ঘরে ছেঁড়া প্লাস্টিকের ফাঁকে ঝড়ের অপেক্ষায় একাকী অসুস্থ মেনকা বসন্ত। নিউজ 18 বাংলার খবরে জেরে বৃদ্ধাকে উদ্ধার করে পাঠানো হলো সাইক্লোন সেন্টারে। ফ্রেজারগঞ্জের বিজয়বাটি ঠিক কালীস্থানে নদীর পাড়ে আমি রয়েছি। ধেয়ে আসছে ইয়াস, আশঙ্কার প্রহর গুনছে ফ্রেজারগঞ্জ। কলিস্থানের নদী বাঁধের উপর ছোট্ট কুঁড়েগুলি বেশিরভাগই খালি। সকলেই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। রয়ে গেছেন শুধু মেনকা বসন্ত, ছেঁড়া ফাটা ঘরে একাকী অসুস্থ। আমার বয়স, অসুখ কি হয়েছে? আমাকে তো কাশিয়েছে, জ্বর উঠলা আর 10 দিন। এখানে ফেলে রেখেছে আপনাকে? আমি একা আছি। তা এটা ঝড় আসছে, জল বাড়ছে, আপনি কোথায় যাবেন? যাই এখন কোথায় দেখি। নদী বাঁধের ওপর এক চিলতে মাথা গোজার ঠাই, বাঁশ দরমার আশ্রয়। মাথার ওপর নীল প্লাস্টিকের ছাউনি, দেওয়ালে ছেঁড়া কালো প্লাস্টিক। সেই ঘরে শুয়ে আছেন 76-এর মেনকা। 3 ছেলে কাছেই থাকেন, কিন্তু মায়ের খবর রাখেন না। 3 ছেলে। কি অবস্থা? তারা কোথায়? ওই দুটো ঘরে পড়ে। তারা দেখে না? না, মাকে দেখে না। বুলবুল আমফানেও একা ছিলেন, ইয়াসের আগেও সেই একা। নিউজ 18 বাংলার খবরের জেরে পুলিশ পাঠিয়ে তাকে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন বিডিও। ফ্রেজারগঞ্জ থেকে ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা।